আর্ট এবং সাহিত্য অঙ্গনে একটা খুবই প্রচলিত কথা আছে, স্রষ্টার চেয়ে সৃষ্টি বড়। এমন উদাহরণ অজস্র, যেখানে সৃষ্টিকর্মটাই এতটাই উজ্জ্বল যে তার পেছনে যেই স্রষ্টা ছিলেন সেই মানুষটা অনেকটাই ম্লান হয়ে যান। তবে লেখক দান্তে অলিঘিয়েরি এবং তার অমর সৃষ্টি ডিভাইন কমেডির মধ্যে কোনটা যে বেশি উজ্জ্বল সেটা আসলে বলাটা একটু কঠিন। হাই, আমি শেহরিন। স্টোরি উইথ শেহরিনের আজকের এপিসোডে থাকছে চিরনির্বাসিত এক কিংবদন্তির গল্প। তাহলে শুরু করা যাক। সময়টা ১৩০০ শতকের মাঝামাঝি, স্থান ইতালি। যদিও ইতালি তখন শুধুই একটা একক রাষ্ট্র ছিল না, বরং ছোট ছোট স্বায়ত্তশাসিত নগর রাষ্ট্রর মতো ফ্লোরেন্স, ভেনিস, মিলান, পিসা, জেনোয়া এই সব শহরগুলো নিজেরাই এক একটা দেশের মতন করে কাজ করত। এতটাই শক্তিধর ছিল তারা। এখন যেমন এক দেশের সঙ্গে অন্য দেশের শত্রুতা বা মৈত্রীর সম্পর্ক থাকে, তখন ঠিক তেমনিভাবে এই শহরগুলোর মধ্যে শত্রুতা কিংবা মিত্রতা থাকত। পাশাপাশি শহরের শাসনভার নিয়ে বিভিন্ন ধনী এবং অভিজাত পরিবারের মধ্যে প্রতিযোগিতা চলতে থাকত। তার উপর ইটালিতে সেই সময় ছিল দুটো রাজনৈতিক দলের মধ্যে রেষারেষি। এক নম্বর দল ছিল গুয়েলফো, তারা ছিলেন পোপের সমর্থক। আর দ্বিতীয় দলটা ছিল ঘিবেলিন, তারা জার্মান রোমান যে সম্রাট ছিল সে সময় তার সমর্থক ছিল। ঠিক একই সময় ইউরোপে তখন রেনেসা যুগের প্রথম সূর্যরশ্মি দেখা দিচ্ছে। তবে তখনও পুরোপুরিভাবে রেনেসাটা শুরু হয়নি, নবজাগরণ যেটা সেটা তখনও শুরু হয়নি। এটাকে বলা যেতে পারে একটা ট্রানজিশন পিরিয়ড। তো এরকম একটা সময়ের মধ্যে ইতালির বিখ্যাত শহর ফ্লোরেন্স, সেই ফ্লোরেন্সের একটা পরন্ত অভিজাত বংশে জন্মগ্রহণ করেন দান্তে অলিঘিয়েরি। ইউরোপে যে রেনেসা বা পুনর্জন্ম সভ্যতার যেটা হয়েছিল তা প্রধানত কিন্তু এই ফ্লোরেন্স শহর থেকেই শুরু হয়েছিল এবং পরে সেটা ছড়িয়ে পড়ে ইটালিতে এবং সেখান থেকে সমগ্র ইউরোপে। বংশ পরম্পরা বিবেচনায় ফ্লোরেন্সে দান্তের পরিবার ছিল অনেক প্রাচীন। অনেকেই বলে থাকেন যে প্রাচীন হওয়ার জন্যই দান্তের পরিবার ছিল বেশ অনেকটা অভিজাত বা সম্ভ্রান্ত। আবার অনেক ইতিহাসবিদ এটাও বলেন যে দান্তের যে প্রপিতামহ ছিলেন কাচ্চাগুইদা নাম, তখন তিনি রাজার সময় নাইটহুড পদকটা পেয়েছিলেন। সেই পদবি পাওয়ার পর থেকেই ধারণা করা হয় যে দান্তের পরিবারকে সম্ভ্রান্ত বলে গণ্য করা হতো। তবে দান্তে যখন জন্ম নেন সেই সময়টাতে তাদের পরিবারের সেই আভিজাত্য অনেকটাই তলানির দিকে এসে পড়েছে। তাদের অবস্থাটা ছিল গরিব কিন্তু উচ্চবংশীয়। দান্তের জন্মের সময় ইটালিতে ছিল চার্চের ব্যাপক প্রভাব। কিছু কিছু মানুষ পরবর্তীতে সেই চার্চের প্রভাব নিয়ে প্রশ্ন তুলেছিল যে ভিতরে ভিতরে প্রতিষ্ঠানটার অনেক স্বার্থপরতা বা ভণ্ডামি চলছে, কিন্তু তখন সবাই চার্চটাকে অনেকটা মানত। রাজনৈতিকভাবে ফ্লোরেন্সের লোকজন প্রধানত দুটো দলে বিভক্ত ছিল। আগেই বলেছি, একটা গুয়েলফো পার্টি আর একটা ঘিবেলিন পার্টি। তো এই দুটো প্রধান রাজনৈতিক দল পুরো শহরটার মধ্যে যত জনগণ ছিল এই দুটো দলে বিভক্ত ছিল। এমনকি শুধু ফ্লোরেন্স না, পরবর্তীতে ইতালির অন্যান্য যত শহর ছিল তারাও এই দুটো রাজনৈতিক দলের মধ্যে বিভক্ত হয়ে গেছিল। এখন সাধারণত গুয়েলফো পার্টিতে তারাই যেত যারা অভিজাত বংশের কিন্তু এখন ততটা বিত্তশালী না। আর ঘিবেলিন পার্টি যেটা ছিল সেটা জমিদার, ধনাঢ্য ব্যক্তিরা, রাজনৈতিক সুবিধা যারা পায় সেই ধরনের মানুষজনকে নিয়ে। এখন স্বভাবতই দান্তে যোগ দিয়েছিল গুয়েলফো পার্টিতে। তিনি সারা জীবন ঘিবেলিন দলের সুবিধাবাদী, পুঁজিবাদ এসবের বিরুদ্ধে তিনি সংগ্রাম করেছেন। পরবর্তীতে কিন্তু এই গুয়েলফোরাই জয়ী হয়েছিল, কিন্তু তখন তারা আরো দুটো দলে বিভক্ত হয়ে গেছে। একটা সাদা দল, একটা কালো দল।
দান্তে নিজে ছিলেন সাদা অংশে, যেটা ছিল সেই সময়ে গুয়েলফের যে পোপ হয়েছিলেন তার বিরুদ্ধ দল। দান্তের এই রাজনৈতিক জীবনটা নিয়ে এত কথা বলার কারণ হচ্ছে এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে, কারণ তার জীবনের পরবর্তী অংশে তার এই রাজনৈতিক যে জীবনটুকু ছিল, রাজনৈতিক যে কাজগুলো তিনি করেছেন, সেটা পরবর্তীতে ব্যাপক প্রভাব রেখেছে। এখন আপাতত সেটা পাশে সরিয়ে রেখে আমরা চলে আসি তার সাহিত্য জীবন নিয়ে। দান্তে যখন কবিতা লেখা শুরু করেন তখন প্রধানত তিনি প্রেমের কবিতাই বেশি লিখতেন। তার প্রথম কবিতার বইয়ের নাম ছিল লা ভিতা নোভা। এটা মূলত একটা কবিতার সংকলনের বই ছিল। তার এই প্রথম বইটাই প্রচুর জনপ্রিয়তা পায়। দান্তে নিজে ছিলেন ইতালিয়ান ভাষার পথিকৃৎ, কারণ তিনি প্রচলিত নিয়ম ভেঙে লাতিন ভাষা ছেড়ে ফ্লোরেন্সের সাধারণ মানুষের যে ভাষা, যেটা এখন বর্তমানে ইটালিয়ান ভাষা হিসেবে গণ্য হয়, সেটাতে তিনি প্রথম তার মহাকাব্য ডিভাইন কমেডি লেখেন। সেটা ছিল একটা বিপ্লবিক পদক্ষেপ, কারণ সেই সময় কারো সাহস ছিল না যে ল্যাটিন ভাষা ছেড়ে, যেটা হচ্ছে উঁচু স্তরের একটা ভাষা, সেই ভাষা ছেড়ে কেউ সাহিত্য চর্চা করবে চলিত ভাষায়, মানুষের মুখের ভাষায়। সে কারণেই তাকে রেনেসার পথিকৃতদের মধ্যে একজন হিসেবে গণ্য করা হয়। ডিভাইন কমেডি তার লেখা সবচেয়ে জনপ্রিয় এবং সফল লেখা হলেও তার কাজ কিন্তু শুধু ওই একটা না, তার কাজের ব্যাপকতা অনেক বিশাল। কাব্য রচনায় তার গুরু ছিলেন কবি গুইদো গুইনেৎসেল্লি, আর তার ঘনিষ্ঠতম বন্ধু ছিলেন আরেক কবি গুইদো কাভালকান্তি। এই কাভালকান্তিকে তিনি তার প্রথম গ্রন্থ লা ভিভা নোভা এই বইটা উৎসর্গ করেছিলেন। তার অমর কাব্য ডিভাইন কমেডি 3টা ভাগে বিভক্ত: ইনফার্নো, পুরাগাতোরিও অ্যান্ড পারাদিসো। এগুলোকে তিনি আবার 33টা কান্টো বা ভাগে বিভক্ত করেছেন। বইটার প্রথম অংশ সেটা হচ্ছে ইনফার্নো, অর্থাৎ নরক। এখানেই সব শুরু। দান্তে এই গ্রন্থের কাব্যে তিনি দেখান যে তিনি হারিয়ে গেছেন একটা অন্ধকার বনে, যেটা তিনি বলেছেন ডার্ক উড অফ এরর। এখানে তাকে উদ্ধার করতে আসেন ভার্জিল, প্রাচীন রোমান কবি। তিনি এই যাত্রায় দান্তের মেন্টর হয়ে ওঠেন। কবি ভার্জিল এবং দান্তে তারা দুজনে নামেন হচ্ছে নরকের 9টা স্তরে, একে একে, প্রত্যেক স্তরে নির্দিষ্ট পাপীদের জন্য। পাপ এবং তার শাস্তির যে নৃশংস বর্ণনা, সেটা পুরোটা ইনফার্নোতে আছে। দ্বিতীয় অংশ পুরাগার্তীয় বা পাপ মোচন। এটা হচ্ছে একটা শুদ্ধিকরণ অঞ্চল, সেটার একটা পর্বতের মতো। এই পর্বতের 7টা স্তর আছে, 7টা মারাত্মক পাপ, যেটাকে বলে 7 ডেডলি সিনস, সেটাকে প্রতীকী রূপে তুলে ধরে তিনি দেখিয়েছেন যে প্রত্যেক ধাপে পাপীরা তাদের পাপের জন্য প্রায়শ্চিত্ত করছে। ভার্জিল এবং দান্তে এই প্রত্যেকটা ধাপে ধাপে উঠে উঠে এটা দেখান যে পাপের পর অনুশোচনা থাকলে সেখান থেকেও নরক থেকে স্বর্গে যাওয়ার সুবিধা আছে বা সিস্টেম আছে, মুক্তি পাওয়া সম্ভব। এবং শেষ পর্ব সেটা হচ্ছে পারাদিসো বা স্বর্গ। শেষ এই অংশটা হচ্ছে কাব্যের মূল বিমূর্ত অংশ, যেটা এখানে হচ্ছে কবি ভার্জিল যে এতক্ষণ যে মেন্টর হিসেবে, তার পথপ্রদর্শক হিসেবে কাজ করেছে, তিনি চলে যান এবং তার জায়গায় পথ দেখাতে আসে, স্বর্গ থেকে নেমে আসে বিয়াত্রিচে। দান্তে তাকে পরিপূর্ণভাবে ভালোবেসেছিলেন এবং কল্পনায় কাব্যের শেষ অংশে তিনি এটা দেখিয়েছেন যে দান্তের জন্য বিয়াত্রিচে স্বর্গ থেকে নেমে এসেছে এবং তাকে উদ্ধার করে নিয়ে গেছে। এবার এখানে চলে আসে বিয়াত্রিচের কথা, যিনি হচ্ছেন দান্তের ব্যক্তিগত জীবনে প্রেম এবং কবিতার মূল অনুপ্রেরণা। দান্তে নিজে তার সম্পর্কে এভাবে বলেছে যে আমি তাকে ভালোবাসিনি শুধু নারী রূপে, আমি তাকে দেখেছি ঈশ্বরের অনুগ্রহের প্রতিচ্ছবি হিসেবে। মজার ব্যাপার হলো, বিয়ে করা দূরে থাক, দান্তের সাথে বিয়াত্রিচের ব্যক্তিগতভাবে সেরকম কোনো কথাও কোনোদিন হয়নি, ঘনিষ্ঠ হননি, তাদের কথাবার্তা খুবই সীমিত ছিল।
কিন্তু তার চোখে বিয়াত্রিচে হচ্ছে ডিভাইন গ্রেস, অর্থাৎ একজন নারীর মাধ্যমে ঈশ্বরের প্রেমকে তিনি উপলব্ধি করতে পেরেছিলেন। বলা হয়ে থাকে বিয়াত্রিচের মৃত্যুর কারণেই দান্তের সেই আধ্যাত্মিক ভাব বা ডিভাইন কমেডি নিয়ে লেখার যে ব্যাপারটা, স্বর্গ নরকের যে পুরো কনসেপ্টটা, এটা তার মাথার মধ্যে ঢুকে যায় বিয়াত্রিচের মৃত্যুর পরে। ফলে আমরা যে ডিভাইন কমেডিটা পড়ি সেটা আসলে বিয়াত্রিচেকে তার দেওয়া একটা ট্রিবিউট। এই ডিভাইন কমেডিতে স্বর্গ থেকে পথ দেখানোর জন্য বিয়াত্রিচে কিন্তু এসেছিলেন দান্তের আত্মার পথপ্রদর্শক হিসেবে। এবার আবার ফিরে আসা যাক দান্তের রাজনৈতিক জীবনে। তখনকার রাজনৈতিক সময়টা খুব একটা ভালো ছিল না ফ্লোরেন্সের জন্য। নানা ধরনের রাজনৈতিক আক্রমণ, অরাজকতা সবকিছু মিলে একটা অস্থির সময় চলছিল পুরো শহর জুড়ে। বিশেষ করে রোমের পোপ আর ফ্লোরেন্সের যে নগরবাসী, তাদের মধ্যে ক্ষমতার যে লড়াইটা, সেটা বেশ পরিবেশ গরম করে তুলছিল। আর রাজনীতির নানা হিসাব নিকাশের মাঝখানে, এরই মাঝে গুয়েলফোর যে সাদা পার্টি আর কালো পার্টি ছিল, এর মাঝখানে হঠাৎ করে শ্বেত পার্টির থেকে কালো পার্টি বেশি শক্তিশালী হয়ে ওঠে। এখন দান্তে তো ছিলেন শ্বেত পার্টিতে। পোপের অন্যায় যত কাজকর্ম ছিল সব কিছুরই কড়া সমালোচক ছিলেন দান্তে। এমতো অবস্থায় দান্তের সাথে পোপের এক ধরনের সমঝোতার জন্য সবাই মিলে দান্তেকে পাঠায় যে রোমে যাও, কথাবার্তা বলে এসো। এখন এই যে দান্তে যে চোখের আড়াল করলেন ফ্লোরেন্সকে কিছু সময়ের জন্য, এরই মধ্যে ফ্লোরেন্সের ক্ষমতার রদবদল ঘটে গেল। পোপের গোপন ইশারাই এটা ছিল যে যখন রোমে দান্তে আসবে তখনই ফ্লোরেন্সে ক্ষমতা বদলে যাবে। নানা অজুহাত দেখিয়ে রোমে পোপ দান্তেকে আটকে রাখে, ওদিকে ফ্লোরেন্সে তার বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। ঘটনা সেখানেই শেষ না, উল্টো উদর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপে। দান্তের অনুপস্থিতিতে তার অজ্ঞাতসারে তার নামে একটা মিথ্যে অভিযোগ দেওয়া হয় এবং রায়ও দিয়ে দেওয়া হয়। বিচার টিচার শেষ করে রায় দেওয়া শেষ, কিন্তু দান্তে তখন শহরেই নেই, তিনি জানেও না। রায় তার জন্য শাস্তি ধার্য করা হয় যে 5,000 ফ্লোরিন দিতে হবে তাকে, সে সময়ের মুদ্রা তাকে দিতে হবে, এবং আগামী 2 বছর তিনি শহরে ঢুকতে পারবেন না, মানে তাকে নির্বাসিত করা হলো। এবং সাথে সাথে এটাও বলা হলো যে বাকি জীবন তিনি আর রাজনীতি করতে পারবেন না। 1302 সালের 27শে জানুয়ারি দান্তের বিরুদ্ধে এই রায় দেওয়া হয়। কিন্তু দান্তে অলিখিয়েরে এই বিচার, এই রায় কোনোটাই তিনি মেনে নেননি। ফলে ক্ষমা প্রার্থনা কিংবা জরিমানা দেওয়া এসবের কিছুতে তিনি করেননি, বরং তিনি আরো বলে পাঠান যে আমি রাজনীতি করেই যাব, কে থামাতে পারে আমি দেখব। ফলে 2 মাস পরে 10ই মার্চ পুনরায় এই রায় দেওয়া হয় যে 2 বছর না, বাকি জীবনে আর কোনোদিনই দান্তে ফ্লোরেন্সে ফিরতে পারবেন না, অর্থাৎ আজীবন নির্বাসন। তবুও যদি তিনি ফেরার চেষ্টা করেন, শহরে যদি ঢোকার চেষ্টা করেন, তাহলে তাকে ধরা হবে বর্ডারে এবং সেখানে তাকে জ্যান্ত পুড়িয়ে মেরে ফেলা হবে, এই রায়ও দেওয়া হয়। এবং পরের বছর এই রায়ের সাথে আরো যুক্ত করা হয় যে তার যে 2 ছেলে ছিল দান্তের, সেই 2 ছেলেকেও তাদের বয়স যখন 14 বছর পূর্ণ হবে তাদেরকেও শহর থেকে বের করে দেওয়া হবে, নির্বাসিত করা হবে। এর 12 বছর পরে, যদিও 1315 সালে তার কিছু আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের মাধ্যমে প্রস্তাব দেওয়া হয় যে যদি তিনি তার অপরাধ স্বীকার করে ক্ষমা ভিক্ষা করে তার শহরে ফিরতে চান তাহলে তাকে ফিরতে দেওয়া যেতে পারে। কিন্তু এইটার জবাবে দান্তে একটা খুব সুন্দর চিঠি লিখে পাঠিয়েছিলেন। যে বন্ধুর মাধ্যমে তাকে এই প্রস্তাব দেওয়া হয়েছিল সেই বন্ধুকে তিনি আবার একটা চিঠি পাঠিয়েছিলেন। সেখানে তিনি লিখেছিলেন, Is this then the glorious return from exile which Dante is to make after nearly 15 years of suffering? যারা অন্যায় করেছে তাদেরকেই ফের টাকা দেব আমি? না, এভাবে নিজের দেশে আমি ফিরতে চাই না। এছাড়া যদি ফেরবার আর কোনো পথ নাই থাকে তো আমি ফ্লোরেন্সে ফিরবই না। তাতে কি, ফ্লোরেন্স যদি না ফিরতে পারি, এই আকাশের নিচে যে কোনো মাটিতে বসে আমি কি সত্যের ধ্যান করতে পারবো না?
অবশ্যই পারবো। তবে তাহলে আর কিসের জন্য আমাকে এরকম নতজানু হয়ে ফ্লোরেন্স এবং ফ্লোরেন্সবাসীর কাছে আমার মান, আত্মসম্মান সব বিসর্জন দিয়ে আমার দেশে ফিরতে হবে? রুটির অভাব কোথাও ঘটবে বলে তো আমার মনে হয় না। ফলে এই চির নির্বাসন থেকে দান্তে তার প্রিয় শহর ফ্লোরেন্সে আর কোনোদিনই ফিরতে পারেনি। তার জীবন দশায় তিনি আর কোনোদিন সেই শহরে পদার্পণ করতে পারেনি। 20 বছরের নির্বাসিত জীবন তাকে কাটাতে হয়েছে নানা স্থানে ঘুরে ঘুরে। ত্রেভিজো, লুচা, পাদুয়া, ভেরোনা, রাভেন্না, ভেনিস, মিলান প্রভৃতি জায়গায় তিনি ঘুরে ঘুরে বেরিয়েছেন। জীবিকার জন্য তিনি নানা রকমের কাজ করেছেন। ছাত্র পড়িয়েছেন, অলংকার শাস্ত্র সম্পর্কে বক্তৃতা দিয়েছেন, ধনাঢ্য দানশীল জমিদারদের আসর সাজিয়েছেন। ডিভাইন কমেডি রচনার পর তিনি খুব বেশি দিন বাঁচেননি। শেষের 2 বছর তিনি ছিলেন রাভেন্নাতে। 1320 সালে ভেরোনা শহরে তিনি গিয়েছিলেন পদার্থবিদ্যার উপর একটা বক্তৃতা দেবার জন্য। সেখান থেকে তিনি রাভেন্নায় আবার ফিরে আসছিলেন। ফেরার পথে 1321 সালে তিনি ম্যালেরিয়া আক্রান্ত হন এবং তার মৃত্যু হয় রাভেন্নাতে। দান্তে তার জীবনে কখনোই বিত্তশালী হতে পারেনি। বিত্ত বলতে যে বিষয়টা বোঝায়, অর্থাৎ ধন রত্ন, এসব তার ছিল না, কিন্তু তার নিজের চিন্তা ভাবনা, তার মুক্ত চিন্তা, তার আদর্শ, তার বিশ্বাস, এগুলো নিয়ে তিনি অনেক লিখে গেছেন। সেগুলো সব তিনি লিপিবদ্ধ করে রেখে গেছেন। প্রেম নিয়ে লিখেছেন, দর্শন নিয়ে লিখেছেন, পদার্থবিজ্ঞান, সাহিত্য, রাষ্ট্রনীতি, আধ্যাত্মবাদ সবকিছু নিয়ে তিনি লিখে গেছেন। কখনো কবিতায় লিখেছেন, কখনো প্রবন্ধে লিখেছেন। মজার ব্যাপার হলো, দান্তে মারা যাওয়ার পর বেশ কিছু বছর পরে ফ্লোরেন্সের অধিবাসীরা ক্রমে ক্রমে কিন্তু বুঝতে পেরেছিল যে তারা কাকে হারিয়েছে, কোন রত্নকে তারা অবহেলায় দূরে ঠেলে এত বছর রেখেছে। গভীর অনুশোচনায় শতাব্দীর পর শতাব্দী ধরে এরপরে তারা রাভেন্নার কাছে বারবার মহাকবি দান্তের কবর ফেরত চেয়েছে। তারা বলেছে যে আমাদের নিজেদের সন্তানকে আমরা নিজেদের মাটিতে নিয়ে গিয়ে সমাহিত করতে চাই, আদরে রাখতে চাই, কিন্তু তাদের সেই আবেদন রাভেন্না কোনোদিন গ্রাহ্য করেনি। তাই দান্তে আলিঘিয়ারি আজও শুয়ে আছেন তার সেই শেষ পরম বন্ধু রাভেন্নার মাটি।